আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আজকে শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস পার্ট 3 এবং লাস্ট পার্টটা আলোচনা করব। আজকের আলোচনায় 7টা শেয়ার আছে। এর আগে 8 আর 16টা শেয়ার আলোচনা করেছি। আজকের প্রথম শেয়ারটা হলো ফিনিক্স ফাইন্যান্স। শেয়ারটা জেড গ্রুপের। শেয়ারটা লিস্টেড হয়েছে 2007 সনে। অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 165.87 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব খুবই খারাপ অবস্থা। 2024 সনে কোনো এজিএম করে নেই, ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2022 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2021 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2020 সনে 12% বোনাস দিয়েছে। এই 5 বছরের মধ্যে 1 বছর দিয়েছে, আর বাকি 4 বছরের খবর নেই। তো সে একটা মার্কেটে ট্রেড হয়। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে ইনকাম লস করছে 7 টাকা 17 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লস করছে 15 টাকা 6 পয়সা, তৃতীয় কোয়ার্টারে লস করছে 14 টাকা 22 পয়সা। তাহলে এখন দেখেন একটা 10 টাকা শেয়ার, সে কত টাকা লস করে? 17 টাকা, 15 টাকা, 22 টাকা, 22 আর 14তে 36 টাকা লস করছে 10 টাকা শেয়ার। সেই শেয়ার থাকা দরকার আছে কি নাই আপনারা বিবেচনা করবেন। আচ্ছা, শেয়ারটা লাস্ট ট্রেডিং আছে 3 টাকা 70 পয়সা, 10 টাকা শেয়ার 3 টাকা 70 পয়সা, 10 টাকা শেয়ারে 36 টাকা অলরেডি লস দিয়ে ফেলছে। আচ্ছা, এটাতে আমরা দেখি শেয়ার ডিস্ট্রিবিউশনটা স্পন্সর হোল্ডিং আছে 26.01, 26.01, যেটা মিনিমাম 30% থাকার কথা 26%, বাকি 4% গেল কোথায়? যারা ডাইরেক্টর আছেন, স্পন্সর আছেন, তাদের জব দিয়ে তারা আওতায় আনা উচিত। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 19.48, ফরেন ইনভেস্টমেন্ট নাই, এবং পাবলিক হোল্ডিং হলো 54.5। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো PLFSL, মিনস পিপলস লিজিং। আচ্ছা, এই শেয়ারটা জেড গ্রুপের শেয়ার, ক্যাটাগরি জেড, 2005 সনে লিস্টেড হয়েছে। এটা নিয়ে অনেক গন্ধ বসে যে কারা কারা টাকা বের করে নিয়ে গেছে, যারা ইন্ডিয়াতে পালিয়ে আছে, হ্যান ত্যান এদিক সেদিক, পিকে হালদার, এদের নামটাও এখানে জড়িত আছে। আচ্ছা, 2005 সনে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 258.44 কোটি। আচ্ছা, এই শেয়ারটা গত 5 বছর ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখবো 5 বছর দ্বারা কোনো ডিভিডেন্ডই দেয় নাই, বোনাস দেয় নাই। 2024-এ 0, 2023-এ 0, 2022-এ 0, 2021-এ 0, 2020-এ 0। তাহলে আপনারা কেন শেয়ারটা কিনেন? আচ্ছা, সেটা যদি আমার কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে আমরা দেখবো প্রথম কোয়ার্টারে তারা লস করছে 2 টাকা 98 পয়সা, মানে কাছাকাছি 3 টাকা। দ্বিতীয় কোয়ার্টার লস করছে 2 টাকা 76 পয়সা। তৃতীয় কোয়ার্টার লস করছে 4 টাকা 17 পয়সা, এবং ইয়ার এন্ডিং এ লস করছে তার 14 টাকা 95 পয়সা। তাহলে 10 টাকা শেয়ার তারা 15 টাকা লস করে ফেলছে, মানে তারা আসল খেয়ে ফেলছে। তাহলে এই শেয়ারটা আমরা কেন কিনি আপনি বলেন দেখি। আচ্ছা, শেয়ারটা লাস্ট ট্রেডিং হয়েছে 2 টাকা 20 পয়সা, 10 টাকা শেয়ার 2 টাকা 20 পয়সায় ট্রেডিং হয়েছে। তারপরেও তো কেউ কিনে, কেন কিনেন? আবার 10 টাকা 20 টাকা হবে আশা করতেছেন? ভুলে যান সেই দিন, ভুলে যান। আচ্ছা, এটা আমরা যদি স্পন্সর শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে এটা আছে 18.15, এটা 30 টাকার কথা, 18% আছে, বাকি 12%-এর খবর নেই। তারা স্পন্সরটা শেয়ার বিক্রি করে দিয়ে তাদের টাকা নিয়ে তারা চলে গেছে। গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 7.43, জানি না কি ইনস্টিটিউশন এটা কিনছে, সম্ভবত হয়তো আইসিপি কিনছে। আরও কেউ যদি কিনে থাকে তারা ধরা খেয়েছে, তারা আর এখান থেকে বসে আসতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ফরেন হোল্ডিং হলো 0.66, আধা পার্সেন্ট একটু উপরে। পাবলিক হোল্ডিং হলো 73.76। তারপরে হোল্ডিংটা হলো প্রিমিয়ার লিজিং, এটাও জেড গ্রুপের শেয়ার। আচ্ছা, এই শেয়ারটা লিস্টেড হচ্ছে 2005 সনে। অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 132.97। এদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ, জাস্ট আগেরটার মতো, পিপলস লিজিং এর মতো। বিগত 5 বছরে তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস তারা দেয় নাই। 2024 0, 2023,
2022, 2021 এবং 2020 5 বছরে তারা শেয়ার হোল্ডারদের কিছু দেয় নাই, তারপর শেয়ারটা লেনদেন হয়। আচ্ছা, শেয়ারটার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 3 টাকা 20 পয়সা, 10 টাকা শেয়ার 3 টাকা 20 পয়সা। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখো প্রথম কোয়ার্টার তারা লস করছে 2 টাকা 36 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস করছে 3 টাকা 21 পয়সা এবং তৃতীয় কোয়ার্টার লস করছে তারা 6 টাকা 22 পয়সা। তাহলে 3 আর 2 5, 5 আর 6 11, তো 10 টাকা শেয়ারে 3 কোয়ার্টারে 11 টাকা লস দিয়ে ফেলছে, কারণ তারা চালান খেয়ে ফেলছে। আচ্ছা, এটা যদি শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে আমরা দেখবো স্পন্সরদের কাছে হোল্ডিং আছে হলো 25.40, যা 30-এর নিচে, শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 23.24, জানি না কোন ইনস্টিটিউশন এটা 23% শেয়ার হোল্ড করছে, যারা করছেন তারা ভুল করছে। ফরেন ইনভেস্টমেন্ট এখানে নাই, পাবলিক হোল্ডিং হলো 51.36। তো তারপরে শেয়ারটা হলো প্রাইম ফাইন্যান্স, 4 নম্বর শেয়ারটা হলো প্রাইম ফাইন্যান্স, সেটাও জেড গ্রুপের শেয়ার। আচ্ছা, এই শেয়ারটাও 2005 সালে লিস্টেড হয়েছে, অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 272.92, মিনস 273 কোটি, 300 কোটির খুব কাছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি বিগত 5 বছরের ইতিহাস, বিগত 5 বছরে তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস দেয় নাই। 2024, 2023, 2022, 2021 এবং 2020। আচ্ছা, 2022-এর তারা তিনটা কোয়ার্টারে তারা হিসাব দিয়েছে। 2022 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তার পরবর্তী তারা আর না হিসাব আমাদেরকে দেন না। 2023-ও দেন না, 2024-ও দেন না। তারা কি করেন আমরা জানি না, আমার অন্ধকার আছে। যার জন্য ওখানে বোর্ড অফ ডাইরেক্টরস আছেন, নিয়োগপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর বা সিইও যারা বলি, এমডি, ডিএমডি, বোর্ড সেক্রেটারি বা অন্যান্য এক্সিকিউটিভ যারা আছেন, তারা কিন্তু কেউ বিনা বেতনে কাজ করে না, তারা সবাই বেতন নেন, কোনো ওঠাঙ্কের বেতন নেন। তাদের অবশ্যই প্রতি 3 মাস পর পর তারা কি করেন সেই জিনিসটা প্রকাশিত করে দেওয়া, কোয়ার্টারলি তাদের একটা হিসাব দাখিল করে শেয়ার হোল্ডারদেরকে বোঝানো দরকার বা বলা দরকার, ভাই বাবারে আমাদের এতটুকু এই অবস্থা, ভালো বা খারাপ আছে, আমরা চেষ্টা করছি। তারা কিছুই দেন না, কিন্তু তারা কিন্তু বেতন বোনাস দেওয়া বন্ধ করে নেই। এবং যারা বোর্ডে আছেন তারা কিন্তু বোর্ড মিটিংয়ে আসেন এবং তারাও কিন্তু তাদের বোর্ড মিটিংয়ে সম্মানই যেটা পাওয়া উচিত তারা কিন্তু সেটা নিয়ে যান। যার জন্য এদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। অবশ্যই প্রতি 3 মাস পর পর তাদেরকে হিসাব বিবরণী ওয়েবসাইটে প্রকাশ করা দরকার, ডিএসসি ওয়েবসাইট, সিএসসি ওয়েবসাইটে প্রকাশ করা দরকার, শেয়ার হোল্ডার যেন বুঝতে পারে। আচ্ছা, এই শেয়ারটা লেনদেন হয় 4 টাকা 20 পয়সা, 10 টাকা, যেহেতু তারা গত 3 বছর থেকে হিসাবই দেয় না, 2 বছর পরে এবং 1 কোয়ার্টার এবং 5 বছর থেকে এজিএম করে না, তারপর শেয়ারটা বেচা কিনা হয় এবং শেয়ারটার বাজার দর সর্বশেষ হলো 4 টাকা 20 পয়সা, আমার বোধগম্য না। আচ্ছা, এটা স্পন্সরদের হোল্ডিং খুব ভালো, 59.14%, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন 7.87, ফরেন হোল্ডিং 0.01 এবং পাবলিক হোল্ডিং 32.98। তারপরে শেয়ারটা হলো ইন্ডিয়ান ক্যাপিটাল। এই শেয়ারটা জেড গ্রুপের শেয়ার, 2007 সালে লিস্টেড হয়েছে, অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল 172.57, প্রায় 173 কোটি টাকা। আচ্ছা, এদের অবস্থা খুবই খারাপ। বিগত 5 বছর মানে 2024, 2023, 2022, 2021 এবং 2020 এই তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস শেয়ার হোল্ডারকে দেন নাই। তারপর শেয়ারটা বাজারে লেনদেন হয়, সেই শেয়ারটা সর্বশেষ যে লেনদেন হয়েছে সেটা হলো 4 টাকা 20 পয়সা, 10 টাকা শেয়ার 4 টাকা 20 পয়সায় লেনদেন হয়। আমি আপনি কিনি, কেন কিনি আমরা জানি না। এসব শেয়ারগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এদেরকে ম্যানেজমেন্টকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। আপনারা কি করেন, কি পরিকল্পনা আছে, কি করতে চান। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার তারা লস দিচ্ছে 1 টাকা 20 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস দিচ্ছে 68 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস দিচ্ছে 3 টাকা 56 পয়সা এবং চতুর্থ কোয়ার্টার বা ইয়ার এন্ডিং এর রেজাল্ট আমরা পাইনি।
তারা কত লস দিলেন। আচ্ছা, এটা যদি শেয়ার ডিস্ট্রিবিউশন আমরা দেখি তাহলে দেখবো স্পন্সরদের কাছে আছে 28.9, মানে প্রায় 29, কিন্তু 30 না। তো তাদেরকে জবাব দিই, তারা প্রায় আমরা দরকার কেন 30 না। গভর্নমেন্ট হোল্ডিং হলো 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 19.21, ফরেন হোল্ডিং হলো 0 এবং পাবলিক হোল্ডিং হলো 51.85। আচ্ছা, তার পরবর্তী শেয়ার এবং আজকের আলোচনার সর্বশেষ তার পরবর্তী শেয়ার হলো ইউনাইটেড ফাইন্যান্স। ইউনাইটেড ফাইন্যান্স বর্তমানে বি গ্রুপে আছে, তারা অবশ্যই এই গ্রুপে চলে আসবে। আচ্ছা, এই শেয়ারটা অনেক পুরানো শেয়ার, 1994 সনে লিস্টিং হয়েছে। ইউনাইটেড লিজিং এবং আইডিএলসি প্রায় সমসাময়িক শেয়ার। আইডিএলসির অবস্থা এখন অনেক ভালো, তারা এই গ্রেড আছে। আচ্ছা, শেয়ারটা 300 কোটি, অথরাইজ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল 187.12। আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি অত খারাপ না। আজকের আলোচনার মধ্যে এইটাই সবচেয়ে ভালো অবস্থায় আছে। তারা 2024 সনের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ডিক্লেয়ার করছে। আচ্ছা, 2023-এ 5%, 2022-এ 5%, 2021-এ 10%, 2020-এও তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে অত খারাপ না, তারা সহসাই বি গ্রেড থেকে এ গ্রেড চলে আসবে বলে আমি আশা করতেছি। তাদের কোয়ার্টারলি ইনকাম যদি আমরা দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার ইনকাম হলো তাদের 1 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম 16 পয়সা এবং তৃতীয় কোয়ার্টার ইনকাম 22 পয়সা। ইয়ারলি তারা ইনকাম শো করছে, এটা আমার কাছে ডাটাটা নাই, অবশ্যই তারা ভালো করছে, নাহলে তারা 10% ডিভিডেন্ড দিতে পারতো না। আচ্ছা, শেয়ারটার লাস্ট ট্রেডিং প্রাইস হলো 14 টাকা। ভালো, 14 টাকা বিনিয়োগ করে তো আপনি 1 টাকা পান, খুবই ভালো অবস্থা, বিনিয়োগ করা যায়। আচ্ছা, লাস্ট ট্রেড হচ্ছে 14 টাকা। আচ্ছা, এটা যদি আমরা স্পন্সর দেখি, শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে দেখবো স্পন্সরদের হোল্ডিং হলো 40.13, খুব ভালো হোল্ডিং। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 16.43, ভালো অবস্থায় আজকের আলোচনার মধ্যে। আচ্ছা, তারপর হলো ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো 43.44। আজকের আলোচনার সর্বশেষ শেয়ারটা হলো উত্তরা ফাইন্যান্স, জেড গ্রুপের শেয়ার। একসময় খুব দাপটের শেয়ার ছিল, খুব ভালো শেয়ার ছিল। গত 5 বছর থেকে তাদের অবস্থা খুবই খারাপ। গত 5 বছর এটা অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 131.4। অথরাইজ ক্যাপিটাল না, পেইড আপ ক্যাপিটাল অনেক ছোট। ভালো, তারা সব টাকা মার্কেট থেকে নিয়ে যায় না, জনগণ থেকে নিয়ে যায় না। এদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। 2024, 2023, 2022, 2021 এবং 2020 বিগত 5 বছরে তারা কোনো এজিএম করে নাই, কোনো ডিভিডেন্ডও ডিক্লেয়ার করে নাই, কিছুই এজিএমই করে নাই ডিভিডেন্ড দিবে। একসময় খুবই ভালো দাপটের শেয়ার, খুব ভালো শেয়ার ছিল। আচ্ছা, এটা 2020 সনের পরে আমাদেরকে আর কোনো হিসাব বিবরণী তারা দেন নাই, 2020-এর পরে। আচ্ছা, এই শেয়ারটা সর্বশেষ লেনদেন হয়েছে 12 টাকা 70 পয়সা। এটা স্পন্সরদের হোল্ডিং আছে 44.44, ফরেন গভর্নমেন্টের নাই। ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 32.4, খুবই ভালো অবস্থায়। ইনস্টিটিউশন তারা বিনিয়োগ করছে, তারা আটকা পড়ে গেছে। তাদের এই বিনিয়োগটা আজকে না, অনেক আগের বিনিয়োগ। শেয়ারটা যদি ফর্মে আসে তাহলে তারা বের হয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, এটা ফরেন হোল্ডিং হলো 7.82, এটাও ভালো। এবং পাবলিক হোল্ডিং হলো 15.34। সবকিছুই ঠিক আছে, হোল্ডিং এর দিক থেকে সবকিছুই ঠিক আছে। একমাত্র সমস্যা এই ফাইন্যান্স থেকে, এই প্রতিষ্ঠান থেকে কারা টাকা বাইর করে নিয়ে গেল গত 5 বছর আমরা কিছু জানি না। জানানো উচিত। এখানে কিছুদিন আগে নিউজে দেখলাম তারা সিইও একজন এমডি নিয়োগ দিয়েছেন, ভালো কথা, এমডি বেতন ভুগলো। আমার মতে ওনার এটা প্রকাশ করা দরকার, কোম্পানির বর্তমান অবস্থাটা কি, তাদের কত টাকা ডিপোজিট, কত টাকা ইনভেস্টমেন্ট, কত টাকা তাদের ক্লাসিফাইড, এবং কারা টাকাটা এখান থেকে বাইর করে নিয়ে গেল সেটা তাদের বলা উচিত। এবং ক্রমান্বয়ে তাদের মুখ খোলা উচিত এবং তাদের এজিএম হিসাব বিবরণী দেওয়া দরকার, তাদের এজিএম করা দরকার বলে আমি মনে করি। তাহলে আজকে যে আমি 7টা শেয়ার নিয়ে কথা বললাম, 7টা শেয়ারই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন
এবং 7টাই জেড গ্রুপের শেয়ার। এই 7টা কোম্পানির মধ্যে একমাত্র উত্তরা ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্স ছাড়া কেউই এজেম করেন না, কেউই ডিভিডেন্ড দেন না, কেউই বোনাস দেন না, তারপর শেয়ারগুলো মার্কেটে চলে। কেন চলে আমার বলতে হবে না। যার জন্য এসব সিক কোম্পানি হয়ে গেছে। সিক কোম্পানিতে কীভাবে ভালো কোম্পানিতে রূপান্তরিত করা যায় সেটার জন্য এটার এমডি চেয়ারম্যানদের ডাইকে আইনা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ম্যানেজমেন্ট বৈশাখ, চেয়ারম্যান এবং কমিশনাররা যারা আছেন তাদেরকে নিয়ে অডিট ফার্ম নিয়ে বৈশাখ একটা আলোচনা করে তাদের থেকেই একটা দিক নির্দেশনা নেওয়া দরকার। ভাই তোমরা কি করতে চাও ভবিষ্যতে? গত 5 বছর দেখছি তোমরা কিছুই করো নাই, তোমরা কি করতে চাও আমাদের একটা গাইডলাইন দাও। শেয়ার হোল্ডার তো টাকা বিনিয়োগ করছে, এখানে তারা তো রিটার্ন চায়। তারা যেন তাদের বিনিয়োগের বিপরীতে তারা কিছু পায় সেরকম সুযোগ পাওয়ার চেষ্টা করো। আস্তে আস্তে তোমরা লাইম লাইটে আসো। আশা করছি আপনার সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আমার আলোচনা যদি শোনেন তাহলে সিদ্ধান্ত নিতে আপনার অনেক সহজ হবে কোন শেয়ারটা কিনবেন এবং কোনটা কিনবেন না। বিগত আলোচনায় আমি বলছিলাম যে সেটা লিজিং কোম্পানির মধ্যে ডেল্টা ব্র্যাক আছে, আইডিএলসি আছে, এরা খুবই ভালো কোম্পানি। তারপরে তার থেকে একটু দুর্বল কোম্পানি আছে, সেটা হলো গিয়ে আপনার লঙ্কা বাংলা, তারা 10% করে ডিভিডেন্ড দেয়। যার জন্য যদি লিজিং কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে আপনারা ডেল্টা ব্র্যাক, হাউজিং, আইডিএলসি এবং ইউএলসিতেও ইউনাইটেড লিজিংও আপনারা করতে পারেন বলে আমি মনে করি। সেটা আমার ধারণা। ভিডিও করে আপনার চিন্তা ভাবনা করবেন। আশা করছি আজকে আমাদের এখানে রাখি। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হলে এটা শেয়ার করবেন। যারা শেয়ার মার্কেটে জড়িত, যারা শেয়ার কিনতে চান বা কিনছেন, হোল্ডিং করছেন বা ভবিষ্যতে কিনবেন বলে আশা করতেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।